তোমার বাড়ি যাব, যেখানে অনেক কুয়াশা আমার চোখে স্বপ্ন হয়ে আছে। সেই সোনার পাহাড় আমার চাই, আমার মন জোড়া বায়না, অবাক হয়ে দেখার সুখটা আমায় দিও। আমি তোমার বাড়ি যাব, সন্ধ্যাবেলায় এক কাপ গরম চায়, ভালো থাকার সবটুকু স্বাদ মিশিয়ে দিও। এপারে আমি, বহুদূরে তোমার শিখর, আর সহস্র তারার মতো জ্বলজ্বল করুক তোমার আঁচল। একা, অমলিন, তুমি আমার প্রিয় দার্জিলিং। কি জানেন, দিন তো রোজই শুরু হয়, কিন্তু সবার জন্য সব দিন কিন্তু একরকম হয় না। কিছু দিন আলাদা হয়, কিছু দিন মনে থেকে যায়। আজকে দিনটা শুরুই হয়েছিল সেইভাবে যে সকালে অফিস থেকে বেরোনোর আগেই জানি আজ বাড়ি ফিরছি না। আজ অফিস থেকে সোজা চলে যাচ্ছি দার্জিলিং। এমন নয় যে অনেক দিন আগে থেকেই প্ল্যান করা, একদম রিসেন্ট প্ল্যান করা এবং সেই অনুযায়ী বেরিয়ে পড়া। আর এই ব্যাপারটা আরও একটু অন্যরকম হয় যখন আপনি কোথাও একা বেরিয়ে পড়েন। অনেকে বলবেন যে বোরিং লাগে, একা এত দূর কেমন লাগতে পারে, কিন্তু সত্যি কথা বলতে যারা একা ঘুরতে অভ্যস্ত হয়ে গেছেন তাদের জন্য কিন্তু এটা একটা নেশার মতো হয়ে যায়। কলকাতার কাঁকুরগাছি ছিল তখন আমার কর্মস্থল। কাঁকুরগাছি থেকে বেরিয়ে গাড়ি ধরে সময় মতো এসে পৌঁছালাম শিয়ালদা স্টেশনে। সারা বাংলার নদী, মাঠ, ক্ষেত পেরিয়ে দার্জিলিং মেল চলল উত্তরবঙ্গের দিকে। আর যতটাই উত্তরবঙ্গের দিকে আমার ট্রেন যাচ্ছে ততই বুঝতে পারছি উত্তরবঙ্গ আমাকে স্বাগত জানাচ্ছে বৃষ্টি দিয়ে। মেঘ দেখার ইচ্ছা ছিল বটে, কিন্তু এত বেশি মেঘ দেখে ফেলবো বুঝতে পারিনি। থেকে থেকে বৃষ্টি আর মেঘলা আকাশ, এই নিয়েই চললাম দার্জিলিং। কেন জানি না আমার প্রতি বছর আগস্ট মাসেই ঘুরতে যাওয়ার কথা মনে পড়ে, যেখানেই যাই না কেন। যদিও এই সময়টা শুকনো থাকে না, বৃষ্টির সম্ভাবনা খুব বেশি থাকে, তবু এই সময়টাই আমি বেরিয়ে পড়ি। সময় মতো ট্রেন নিউ জলপাইগুড়ি এসে পৌঁছালো এবং অনেকগুলো খাবার দাবার নিয়ে একটি গাড়ি বুক করা হলো। কারণ আমি জানি যে রাস্তায় যেতে যেতে বৃষ্টি পড়বে এবং গাড়ির কাঁচটা বন্ধ করে রাখতে হবে, তখন পাবে খিদে, আর খিদে পেলে খেতে হবে। তাই খাবার দাবার সঙ্গে থাকা একান্ত আবশ্যক। আর যা ভেবেছিলাম ঠিক সেটাই হলো। গাড়ি কিছু দূর যেতে না যেতেই নেমে পড়লো বৃষ্টি। আর সেই বৃষ্টির যে এত রূপ হতে পারে সেটা এইভাবে না আসলে হয়তো বুঝতাম না। মানে প্রকৃতি যেন তার সবুজের সমারোহে বৃষ্টি ভিজিয়ে তার রূপকে শতগুণ বাড়িয়ে তুলেছিল। গাড়ির কাঁচ বন্ধ করে বা কখনো অল্প একটুখানি খুলে সেই যে আনন্দ, সেই যে শোভা, সেটার ভাষায় বর্ণনা করা সম্ভব নয়, কোনোদিনই সম্ভব নয়। রাস্তার এক জায়গায় গাড়ি দাঁড় করানো হলো ব্রেকফাস্ট করার জন্য। সেখানে খাওয়া দাওয়া সেরে আবার রওনা দেওয়া হলো দার্জিলিংয়ের উদ্দেশ্যে। যেখানে খেয়েছিলাম জায়গাটা কিন্তু খুব সুন্দর এবং খাওয়া দাওয়া বেশ ভালো। আর সেই জায়গাটার সৌন্দর্য, মানে সেই আশেপাশের অঞ্চলের সৌন্দর্যটা দারুণ ছিল। উপরি পাওনা হয়েছিল গাড়ির ড্রাইভার, ভদ্রলোক, বেশ ভালো, জমিয়ে আড্ডা মারতে পারে। আর বেশিরভাগ রাস্তা ওনার সঙ্গে গল্প করতে করতেই কেটে গেল। যদিও সবুজ জলে না ভিজলে ঠিক সবুজ লাগে না। আকাশ মেঘে না ঢাকলে সে আকাশে ছন্দ আসে না। মেঘের আড়ালে চাঁদ লুকোচুরি খেলে পড়েই আকাশটা সুন্দর লাগে। তাই বৃষ্টিতে হয়তো অনেকে পাহাড়কে অ্যাভয়েড করে, এড়িয়ে যায়, কারণ অনেক জায়গায় ধস নামে, অনেক জায়গায় সুগম থাকে না রাস্তাটা। কিন্তু এই বৃষ্টির মধ্যেই পাহাড়ের কিন্তু একটা অন্য রূপ প্রকাশ পায়। এসে পৌঁছালাম দার্জিলিংয়ে। না, এটা পেহেলগাঁও নয়, এটা স্পিতি ভ্যালি নয়, কোনো এক্সোটিক ব্যাপার স্যাপার নেই এখানে। একটা সামান্য শৈল শহর যদি মনে করেন, তাহলে একটি সামান্য শৈল শহর। যদি মনে করেন এটি পাহাড়ের রানী,
কেন কথাটা বললাম সেটা হয়তো এখন বোঝাতে পারবো না, বুঝতে আপনি পারবেন যখন এখানে আপনি আসবেন। অনেকে বলেন যে দার্জিলিং খুব ঘিঞ্জি হয়ে গেছে, খুব পলিউটেড হয়ে গেছে, আগেকার মতো নেই। কি বলুন তো, খারাপ দেখাটা না খুব সহজ। কোনো কিছুতে খারাপ ব্যাপারটা খুঁজে বার করাটা এর থেকে সহজ কাজ মহাবিশ্বে হয় না। কিন্তু ভালোটা কিন্তু একজন ভ্রমণার্থী ঠিক দেখে নেন। আর দার্জিলিং আজকে যা ছিল, আজ থেকে 100 বছর আগেও তা ছিল, আর আজ থেকে 100 বছর পরেও তেমনই থাকবে। কিছু বাড়ি হয়েছে, কিছু মার্কেট হয়েছে, কিছু মানুষের জনসংখ্যা বেড়েছে, কিন্তু এর আত্মাটা পাল্টায়নি, এর আত্মাটা পাল্টাবে না, কারণ এটা দার্জিলিং। এসে উঠলাম দার্জিলিং ম্যালের ওপর বিখ্যাত পাইন রিচ হোটেলে। এই হোটেলের সাবেকি বিলাসের কোনো অংশে কোনো অভাব নেই, কিন্তু যেটা অভাব ছিল সেটা হচ্ছে বোর্ডারের। যখন আমি চেক ইন করলাম তখন পুরো হোটেলটিতে, মানে 3 মহল্লায় এত বড় হোটেলটিতে আমি একমাত্র বোর্ডার। বুঝুন ঠেলা। তখন করোনাকাল সবে যাই করছে, আর বৃষ্টির মধ্যে কেই বা দার্জিলিংয়ে আসে। মানুষজন একটু কম ছিল বটে, কিন্তু যেটুকু ছিল, যেমন ছিল, আমার বেশ পছন্দ হয়েছে। যারা দার্জিলিং চেনেন তারা হয়তো জানেন, কিন্তু যারা সাধারণত ঘুরতে আসেন তাদের মধ্যে হয়তো অনেকে জানেন না যে দার্জিলিংয়েও শ্রী 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 মহাকাল মন্দির রয়েছে। না, উজ্জয়িনীর মহাকাল মন্দির নয়, উজ্জয়িনীর মহাকাল মন্দিরের ভিডিও খুব শিগগির আসতে চলেছে, কিন্তু এই ভিডিওতে আমরা দার্জিলিংয়ে আছি। দার্জিলিংও কিন্তু মহাকাল মন্দির রয়েছে। চৌরাস্তা থেকে সোজা উঠে গেলে অবজারভেটরি হিলের চূড়ায় পৌঁছানো যায়। এখানেই মহাকাল মন্দিরটি অবস্থিত। যারা পুজো দিতে আসেন তারা এই মন্দিরটিকে খুব পবিত্র বলে মনে করেন। সংস্কৃতে একটা শব্দ আছে দুর্জয় লিঙ্গ, যার অর্থ হলো অপরাজেয় শক্তিসম্পন্ন শিব। কেউ কেউ বলেন এই দুর্জয় লিঙ্গের মধ্যেও দার্জিলিং শব্দটির একটা ছায়া পাওয়া যায়। আর যেখানে মহাকাল মন্দিরটি অবস্থিত, বলা হয় একসময় এখানে দর্জে লিং নামক একটি বৌদ্ধ মঠ ছিল। 1765 খ্রিস্টাব্দে লামা দর্জে রিংজিন এটি প্রতিষ্ঠা করেন। এরও আগে বলা হয় এটি লেপচা প্রজাতির একটি পবিত্র স্থান হিসেবে গণ্য করা হতো। পরে এই স্থানে একটি মঠ নির্মাণ করা হয়, যেই মঠটি লেপচা এবং ভুটিয়া সম্প্রদায়ের কাছে খুব পবিত্র স্থান হিসেবে মান্য করা হতো। সমস্ত মন্দির অঞ্চল জুড়ে ছড়িয়ে রয়েছে বৌদ্ধ ধর্মের প্রার্থনা পতাকা, এবং এত সুন্দর তার শোভা। এমনিতেই জায়গাটা এত সুন্দর, তার উপরে এত রং বেরঙের পতাকায় জায়গাটা আরও বেশি প্রাণবন্ত লাগে। আর রয়েছে প্রচুর ঘণ্টা, ভালো লাগবে ঘণ্টাগুলো বাজাতে। আরেকটা জিনিস কিন্তু খুব দেখতে পারবেন, সেটা হচ্ছে বাদর। যখন তখন আপনার কাছে আসবে, আবদার করবে, কখনো খেলা করবে, কখনো আপনার সঙ্গে দুষ্টুমি করবে। এই ব্যাপারটা কিন্তু ওখানে আছে। দার্জিলিংয়ের এই মহাকাল মন্দির প্রাণোচ্ছলতা আর গাম্ভীর্যের এক অদ্ভুত সমন্বয়। আপনি যখন এই মন্দিরে আসবেন তখন দেখবেন যে দুটো ধর্ম, দুটো ভাবনা, দুটো বিচার কি সুন্দর একসাথে সহাবস্থান করছে। মানুষ সেখানে ধর্ম ভুলে ধার্মিক হয়েছে, মানুষ সেখানে মানবতা নিয়ে মানুষ হয়েছে। এই মন্দিরটা আপনি আসলে বুঝতে পারবেন, নিজেই বুঝতে পারবেন, এটি স্বয়ং একটি দেবভূমি, যেখানে মা কালীর মন্দির রয়েছে, সন্তোষী মায়ের মন্দির রয়েছে, শ্রী গণেশের মন্দির রয়েছে, মহাদেবের মন্দির রয়েছে, পার্বতী মায়ের মন্দির রয়েছে, সাই বাবার মন্দির রয়েছে, হনুমানজির মন্দির রয়েছে। আর প্রত্যেকটি জায়গার, প্রত্যেকটি অংশের নৈসর্গিক সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না। এখানে না আসলে বুঝতে পারবেন না। আপনি নিশ্চয়ই এসেছেন এখানে, বা যদি এই জায়গাটা না এসে থাকেন
যখন ভবিষ্যতে দার্জিলিং আসবেন অবশ্যই সপরিবারে বা নিজের মানুষকে নিয়ে বা একাই এখানে আসবেন। এমন নিরিবিলিতে ঈশ্বর লাভ খুব একটা হয় বলে তো আমার মনে হয় না। আর যদি আপনি কখনো মেডিটেট করেন বা মেডিটেশন করেন, আপনার অভ্যেস রয়েছে, আদর্শ জায়গা, ভীষণ আদর্শ জায়গা। আমার কাছে দার্জিলিং শব্দটার একটা বড় অংশ এই মহাকাল মন্দির নিয়েই জড়িয়ে আছে। আপনি নিজে আসুন, সাথে বন্ধুদের নিয়ে আসুন বা নিজের পরিবারের সঙ্গে আসুন, আপনি যেভাবেই আসুন না কেন, যখন এখানে আসবেন নিশ্চিতভাবে এখান থেকে কিছু আপনি নিয়ে যাবেন। হয়তো যা অনেকে জানে না তেমন এক দার্জিলিংকে নিয়ে যাবেন, স্মৃতিকে নিয়ে যাবেন। ভাবুন তো, এই দার্জিলিং একসময় কত সংগ্রামের সাক্ষী আছে। এই দার্জিলিং একসময় অনেক দাসত্ব দেখেছে, অনেক পরাজয় দেখেছে, অনেক সর্বনাশ দেখেছে, কিন্তু জীবনের জয়গান এই দার্জিলিং গাইতে ভোলেনি। তাই এখনো মানুষ যখন এখানে আসে, প্রকৃতি তার নিজের সুরেই গান গায়, প্রকৃতি তাকে নিজের মতো করেই আপন করে নেয়। তিনি আমাদের ভালোবাসতে কখনো কোনো কার্পণ্য করেননি। আমরা সেটা মনে না রাখি সেটা আলাদা ব্যাপার, কিন্তু প্রকৃতি কখনো আমাদের কোলে তুলে নিতে দ্বিধা করেন না। যেখানে ধর্ম নিয়ে একসময় এত লড়াই হয়েছিল, আজ দেখুন সেই ধর্মে ধর্মে এক হয়ে সেই স্থান মানুষের মিলনের অপেক্ষা করছে। সেই মাটি মানুষকে ভালোবাসতে শেখাচ্ছে। ইতিহাসের যে পাতা ভালো লাগার মতো নয়, ইতিহাস নিজেই সেই পাতাটাকে তার বই থেকে ছিঁড়ে ফেলে। রয়ে যায় শুধু সেইটুকুনি যেটুকু আবার জীবনের জয়গান গেয়ে চলে। যেখানে আছি এটা হচ্ছে মহাকাল মন্দিরের পিছন দিকটা, আর এই মন্দিরের পিছন দিকে যে রাস্তাটা আছে, মানে আমার কাছে দার্জিলিং মানে অনেকখানা, এটাই হচ্ছে আমার কাছে সব থেকে বড় দার্জিলিং। একটা এমনিতে মহাকাল মন্দির তো যথেষ্ট সুন্দর একটা দর্শনীয় স্থান। অনেকে আসেন এখানে, অনেকে পুজো দেন। এখানে মহাকাল শিলা রয়েছে, মহাকালী মন্দির রয়েছে। আরও এটা অ্যাকচুয়ালি মানে বৌদ্ধ ধর্ম এবং হিন্দু ধর্মের একটা সুন্দর সংমিশ্রণ, যেখানে আপনি একটা মন্দিরের মধ্যে বৌদ্ধ মূর্তিও দেখতে পারবেন এবং মহাদেবের শিলাও দেখতে পারবেন, এবং সেখানে আপনার সন্তোষী মা, গণেশ ঠাকুর সবাই রয়েছেন, মা কালী রয়েছেন। তো সুন্দর একটা ধর্মীয় পীঠস্থান হিসেবে আমার তো এটা মনে হয়। আর সবথেকে বড় যেটা মানে আমি আপনাকে দেখাবো, এই মহাকাল মন্দিরের পিছনে যেখানে আপনার বাইকের গ্যারেজটা রয়েছে, বাইকের গ্যারেজ বলছে, মহাকাল মন্দিরের পিছনে যেখানে আপনার কার পার্কিংগুলো দাঁড়ায়, ঠিক সেখান থেকে নিয়ে এই যে রাস্তাটা গেছে, এই যে রাস্তাটা মানে সিম্পল এই যে রাস্তাটা গেছে, এই রাস্তা দিয়ে আমি এখন যাবো। তো ভীষণ সুন্দর একটা রাস্তা। ভোরবেলা এলে রাস্তাটা আরও সুন্দর লাগে। সন্ধ্যেবেলা হয়ে গেছে, এখন নানা রকম পাখি ডাকছে হয়তো, বা কি ডাকছে জানি না, বাট একটা অদ্ভুত নিস্তব্ধতা আছে এই রাস্তাটার মধ্যে। আলো কম আসছে, একদম অন্ধকার নেমে এসেছে। আমার ফোনের ফ্রন্ট ক্যামেরায় অতটা আলো নেওয়ার ক্ষমতা নেই, কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের। একটা অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করে এই রাস্তাটার মধ্যে, ততটাই মোহময়ী লাগে। যখন কুয়াশা থাকে না, বা যখন হালকা কুয়াশা থাকে, তখন তো আরো সুন্দর লাগে রাস্তাটা। আমি দার্জিলিং আসা মাত্রই উত্তরবঙ্গে পা দেওয়ার আগে থেকেই প্রচন্ড রকম বৃষ্টি, প্রচন্ড রকম মেঘেই আমাকে প্রথম অভিনন্দন জানায় যে বাছা ধন আবার এসেছো, খুব ভালো কথা, তো ঘোরো। কিন্তু তার বিনিময়ে পাহাড়ের পুরো সৌন্দর্য বা পাহাড়ের পুরো রূপটাই আমার মেঘের আড়ালে চলে যায় এবং কিছুই দেখতে পাই না। কিন্তু কি বলবো, মানে মেঘের সাথে পাহাড়ের যে মেলবন্ধন, সেখানে একটা অদ্ভুত, একটা অন্যরকম সৌন্দর্যতা রয়েছে, মানে সুন্দর ব্যাপার একটা রয়েছে, যেটা উপভোগ করতে গেলেও একটা নিরিবিলি লাগে, একটা শান্তি লাগে, একটা সাইলেন্স লাগে।
জায়গায় আমি এই রাস্তাটার কথাই বলছিলাম, আমার খুব প্রিয় রাস্তা এটা। আর এই রাস্তাটা আমি যতবারই এসেছি না আজ পর্যন্ত, অনেকবার এসেছি এই রাস্তাটা দিয়ে। এর আগেও যখন দার্জিলিং এসেছিলাম, প্রত্যেকবারই না এই রাস্তাটা জনমানব শূন্য থাকে প্রায়। কচিত কখনো দু একজন লোক দেখেছি, কিন্তু সচরাচর তেমন একটা লোক যাওয়া আসা করতে আমি এই রাস্তাটাতে দেখি না। এই রাস্তাটা এখান দিয়ে বাঁক নিয়ে সোজা নিচে আরো চলে গেছে একদম রাজভবনের পাশ দিয়ে মেল পর্যন্ত। চলুন যাওয়া যাক। কেমন একটা অদ্ভুত লাগছে না? চারিদিকে হালকা আলো, কোনো জনমানব নেই, নিস্তব্ধ। দূর থেকে কোনো গান ভেসে আসছে, পাখিদের কলরব, আর তার মাঝখানে আড়ালে পড়ে থাকা, সম্পূর্ণ আড়ালে লুকিয়ে থাকা এক অন্য দার্জিলিং। এই রাস্তাটা দিয়ে এসেছিলাম সোজা, এখন এই রাস্তাটা দিয়ে চলে যাবো। বাইরে থেকে লোক কলকাতায় ঘুরতে এলে এখানকার ফুচকা, রসগোল্লা পেট পুড়ে খায়। আমিও খেলাম এখানকার চাউমিন, ভীষণ ঝাল। অল্প খেলাম তাই ভালো ছিলাম, বেশি খেলে পেট জ্বলে যেত। এই হলো আমার পাইন রিচ হোটেলের ঘর। এই হোটেলটাকে নিয়ে একটা সম্পূর্ণ আলাদা ভিডিও বানানো যায়, এবার সেটা করা হলো না। যদি কখনো ভবিষ্যতে দার্জিলিংয়ে এসে আবার এই হোটেলেই উঠি, ইচ্ছে রইল তখন একবার বানাবো। আমার ঘর থেকে রাতের দার্জিলিং শহর অপরূপা সুন্দরী লাগে। আর এই পাইন রিচ হোটেলের সব থেকে বিশেষত্ব এটাই, প্রত্যেকের রুম এক একটা ভিউ পয়েন্ট। এর পরদিন সারাদিন ধরে বৃষ্টি, আর সারাদিন ধরে হোটেল ঘরে বন্দি। দুদিন পাহাড়ে থেকে মনটা এত পাহাড় করছিল যে বসে বসে একটা পাহাড়ি টিউন কম্পোজ করে ফেললাম। পরের দিন 15ই আগস্ট। শেষ পর্যন্ত পাহাড় মুখ তুলে চাইল। দার্জিলিংয়ের রেলিং ধরে সোজা কাঞ্চনজঙ্ঘার সেই অপূর্ব দৃশ্য চোখের সামনে ভেসে উঠল, অনেক কুয়াশাকে সাক্ষী করে। ফিরে যাওয়ার ট্রেন আজকে রাতেই, তাই যাওয়ার আগে দার্জিলিং দেখিয়ে দিল যে সুন্দরের অপেক্ষায় তুমি এসেছিলে, যে সুন্দরের কামনায় তুমি এসেছিলে, যাওয়ার আগে তার দেখা নিয়ে যাও। আমরা শুধু ভাবি শুধু আমরাই কথা বলি, দার্জিলিংও কথা বলে, প্রকৃতিও কথা বলে। কাঞ্চনজঙ্ঘা মায়ের কাছে গেছি, দুদিন কথা বলেনি যদিও, কিন্তু যাবার দিন সুন্দর কথা বললেন, পাত পেরে খেতে দিলেন, বাতাস করলেন, আর ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত দার্জিলিংয়ের সবটুকু সৌন্দর্য উজাড় করে দিলেন। আর এই জন্যই তো আমার দার্জিলিং এত বেশি ভালো লাগে।
না মানে দার্জিলিংয়ের রাস্তা দিয়ে হাঁটার মধ্যে একটা আবেশ রয়েছে। সেটা আপনি দার্জিলিংয়ের বাস স্ট্যান্ড থেকে আপনি ম্যালের দিকে যান বা মহাকাল মন্দিরের দিকে যান, বা আপনি নিচের দিকে নামুন যেখানে আপনার দার্জিলিংয়ের রেল স্টেশন রয়েছে, সেটা আপনি সকালবেলা হাঁটুন বা সন্ধেবেলায় হাঁটুন বা বিকেলবেলা হাঁটুন, একটা অন্যরকম ব্যাপার স্যাপার তো রয়েছে, অবশ্যই রয়েছে। 15ই আগস্ট স্বাধীনতা দিবস, সকালবেলা ওপরের দার্জিলিং দেখে এবার যাওয়া হচ্ছে নিচের দার্জিলিংয়ের দিকে। আরও কিছুটা সোজা গেলে হিলকার রোড ধরে পড়ছে দার্জিলিং রেলওয়ে স্টেশন। টয় ট্রেন, যেটা কিনা বলা হয় ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6800 ফুট উপরে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের এই মিষ্টি একটি স্টেশন দার্জিলিং। দার্জিলিং হিমালয়ান রেল পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে দার্জিলিং শহরের মধ্যে চলাচলকারী একটি 2 ফুট ন্যারোগেজ রেল পরিষেবা। এই রেল টয় ট্রেন নামে সবথেকে বেশি পরিচিত। দার্জিলিং হিমালয়ান রেল ভারতীয় রেল কর্তৃক পরিচালিত। 1879 থেকে 1881 সালের মধ্যবর্তী সময়ে নির্মিত এই রেলপথের দৈর্ঘ্য প্রায় 84 কিলোমিটার। এর উচ্চতার মাত্রা শিলিগুড়িতে প্রায় 114 মিটার এবং দার্জিলিংয়ে প্রায় 2073 মিটারের মতো। দার্জিলিংয়ের এই টয় ট্রেন আজও বাষ্পচালিত ইঞ্জিনে চলে, যদিও দার্জিলিংয়ের মেল ট্রেনের জন্য ডিজেল চালিত ইঞ্জিনেরও ব্যবহার করা হয়। এবার খুব সংক্ষেপে দার্জিলিংয়ের এই টয় ট্রেনের একটু ইতিহাস জেনে নিই। 1878 সালে স্ট্যান্ডার্ড গেজ রেলের মাধ্যমে কলকাতা ও শিলিগুড়ি যুক্ত হয়। হিমালয়ের পাদদেশে অবস্থিত শিলিগুড়ি থেকে একটি কাট রোডের মাধ্যমে দার্জিলিং যুক্ত হয়, যা অধুনা হিল কাট রোড নামে পরিচিত। এই রাস্তায় টাঙা পরিষেবা চালু ছিল। ফ্র্যাঙ্কলিন প্রেস্টেজ নামে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে কোম্পানির জনৈক এজেন্ট সরকারের কাছে বাষ্পচালিত ট্রামওয়ের মাধ্যমে শিলিগুড়িকে দার্জিলিংয়ের সঙ্গে যুক্ত করার প্রস্তাব রাখেন। বাংলার লেফটেন্যান্ট গভর্নর অ্যাশলে ইডেন এই প্রস্তাবকে ইতিবাচক মনে করলে এটি গৃহীত হয়। নির্মাণ কাজ শুরু হয় সেই বছরেই। গিলেন্ডার্স আরবাতনাট অ্যান্ড কোম্পানি এই রেলপথ নির্মাণ করে। 1880 সালের 23শে আগস্ট শিলিগুড়ি কার্সিয়াং অংশটি চালু হয়। দার্জিলিং পর্যন্ত লাইনের আনুষ্ঠানিক উদ্বোধন হয় 1881 সালের 4 জুলাই। 1897 সালের ভূমিকম্প ও 1899 সালের একটি বড় ঘূর্ণিঝড় সত্ত্বেও যাত্রী ও পণ্য পরিবহনের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় দার্জিলিং হিমালয়ান রেলের গুরুত্বপূর্ণ সম্প্রসারণের কাজ চলতে থাকে। যদিও কম সময়ের বাস পরিষেবা চালু হলে এই রেল প্রতিযোগিতার সম্মুখীন হয়। বিদায় দার্জিলিং, এইবারের মতো। আবার হয়তো কোনো বৃষ্টিমুখর দিনে বা কলকাতার গ্রীষ্মের দাবদাহ থেকে বাঁচার জন্য 2 দিন এসে থাকবো তোমার কাছে। এই পাইন রিচ হোটেলটির কথা খুব মনে থাকবে। দার্জিলিংয়ের একেবারে কেন্দ্রস্থলে টাউন স্কোয়ার বা চৌরাস্তায় এই হোটেলটি অবস্থিত। বলা যেতে পারে এই হোটেলটি নিজেই একটি ল্যান্ডমার্ক। মোটামুটি 40টার মতো রুম রয়েছে, আর এই প্রত্যেকটি রুমের একটা নিজস্ব চরিত্র রয়েছে। পাহাড়, বাগান, মল, দার্জিলিং শহর কি না দেখা যায়। দিনের মতো রাতের দার্জিলিংয়ের রূপটিও এই হোটেলের প্রতিটি রুম থেকে দারুণভাবে উপভোগ করা যায়। ওই যে বললাম, সাবেকি আভিজাত্যের কোনো অভাব নেই। প্রতিটি রুমে স্বতন্ত্র ফায়ারপ্লেস, অ্যান্টিক সেগুন আর মেহগনি কাঠের আসবাবপত্র, আর স্থানীয় আর্টিস্টদের দ্বারা সব পেন্টিংস, ভীষণ সুন্দর সব পেন্টিংস, অরিজিনাল পেন্টিংস এই হোটেলের প্রতিটি রুমে রয়েছে, যার কপিরাইট পাইন রিচ হোটেলের। কিন্তু দুঃখের বিষয়ে 130 বছরের পুরনো ব্রিটিশ স্থাপত্যে নির্মিত এই হোটেলটি রক্ষণাবেক্ষণের অভাবে এখন কিছুটা জরাজীর্ণ। ফায়ারপ্লেসগুলো আজ আর তেমন ব্যবহারের উপযোগী নয়। কিন্তু তবু মনে হবে এই হোটেলের প্রতিটি সিঁড়ি, প্রতিটি আসবাবপত্র, প্রতিটি আয়না, প্রতিটি ঘর ইতিহাসের অনেক সাক্ষ্য বহন করে চলেছে। ইটের পাঁজরে লুকিয়ে আছে অনেক না বলা কাহিনী।
শিশিরে সবুজে তোমার বাড়ি ভরে থাক চিরদিন, নতুন পাখি ডানা ভরে নিক আকাশ অন্তহীন। দার্জিলিং থেকে বাড়ি ফিরে যাওয়ার সময় শেষবারের মতো মহাকাল মন্দিরে আমাকে আসতেই হতো, তাই চলে এলাম। মাটির রসে পুষ্ট এই উঁচু উঁচু গাছগুলি যেন আকাশকে ধন্যবাদ জানাচ্ছে বৃষ্টি দেবার জন্য। মনে হয় যেন ওদের শুনতে জানলে ওদের কথা শোনা যায়, ওদের সঙ্গে কথা বলা যায়, এই গাছেদের সঙ্গে, এই প্রকৃতির সঙ্গে। আর এত শান্তির মাঝে এক দৈব পরিবেশ, ঈশ্বরের আরাধনা। বিশ্বাস করুন, আপনার মনকে এখানে ঠায় বসিয়ে রাখবে। কত মানুষ আসছেন এখানে হনুমানজির মন্দির এবং আরও অনেক মন্দির রয়েছে যেখানে তারা পুজো করছেন, প্রণাম জানাচ্ছেন। অনেকেই মন্ত্র জানেন না, অনেকেই নিয়ম জানেন না, হাত জোর করে নমস্কার করছেন। আস্থার এই সরলতা এই পরিবেশকে আরও মায়াবী করে তোলে। এই মন্দির পরিসরে যে হনুমানজির মন্দিরটি আছে সেটা বাকি মন্দিরের তুলনায় একটু উঁচুতে, আর এই উঁচুতে হওয়ার জন্য এই মন্দিরের বারান্দায় দাঁড়ালে এই মন্দিরের চারপাশের অনেক দূর পর্যন্ত দেখা যায় সেগুন পাইনের বন, আর দূর থেকে কুয়াশার খেলা অপূর্ব লাগে। হনুমানজির মন্দির থেকে একটু নেমে এলে সাই বাবার মন্দির রয়েছে। অনেক মানুষ এখানে আসে, প্রণাম করে, পুজো দেয়। সব মিলিয়ে বলতে গেলে দার্জিলিংয়ের এই মহাকাল মন্দির সম্বন্ধে যতই বলি না কেন সেটা কম বলে মনে হয়। আর এটাই সত্যি, যতটুকুই সময় এখানে থাকি না কেন সেটাও কম বলে মনে হয়। আজকেই ফিরে যেতে হবে, এটাই দুঃখের। না হলে দুদিন বৃষ্টিতে ঘরে বন্ধ থাকার পর আরও 2-3 দিন দার্জিলিং আরাম করে করতে পারতাম। হাতে অনেকটা সময় গুছিয়ে দার্জিলিংকে আরও চোখ ভরে দেখতে পারতাম। আপনারা যখন এখানে আসবেন তখন অবশ্যই সকালের দিকে একবার এই মহাকাল মন্দিরে আসার চেষ্টা করবেন। দেখবেন খুব ভালো ভালো ঠাকুরের গান চালানো হয়, সারাদিন ধরে চলতে থাকে, বিশেষ করে সকালবেলার দিকটা। আর কি পাখির ডাক, সবুজের বন, কুয়াশার খেলা সব মিলিয়ে একটা স্বর্গের মতো পরিস্থিতি তৈরি করে দেয়। কথায় বলে না, স্বর্গ মর্ত পাতাল সব এখানেই। তা স্বর্গের ভাগটা আপনি এখানে পেয়ে যাবেন। অলস সবুজ গালিচা তোমার উঠোন জুড়ে থাক, দিশাহীন সব কুয়াশা এমনই পাইন ছুঁয়ে যাক। তুমি ছবির মতো সুন্দর নাকি ছবি তোমার মতো, কোথায় পেলে পাথরের দেশে শান্তি ছিল যত। সময় মতো চেক আউট করে আমার সমস্ত জিনিসপত্র এই হোটেলের ম্যানেজার কাম সার্ভিস যিনি দিচ্ছেন গোপালবাবু, তার কাছে রেখে খালি হাতে আরেকটুখানি দার্জিলিং দেখতে বেরিয়ে পড়লাম। ঠিক করা ছিল নিউ জলপাইগুড়ির জন্য গাড়ি ধরব দুপুর 3টের সময়। হাতে এখনও প্রায় 3 ঘন্টা সময়। দার্জিলিংয়ের ইতিহাস সিকিম, নেপাল, ভুটান ও ব্রিটিশ ভারতের ইতিহাসের সঙ্গে আলাদা নয়। সালটা তখন 1828। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক প্রতিনিধি দল নেপাল সিকিম অঞ্চলের সীমান্তে তাদের যাত্রাকালে দার্জিলিং অঞ্চলে অবস্থান করার সময় এই স্থানে ব্রিটিশ সৈন্যবাহিনীর স্বাস্থ্য উদ্ধার কেন্দ্র নির্মাণ করার সিদ্ধান্ত নেন। 1864 খ্রিস্টাব্দে ভুটান ও ব্রিটিশরা সিমলা চুক্তি স্বাক্ষর করলে কালিম্পং ও পাহাড়ের গিরিপথগুলির ওপর ব্রিটিশ রাজের অধিকার হয়। ব্রিটিশ ও সিকিমের মধ্যে ক্রমবর্ধমান বিবাদের ফলে 1865 খ্রিস্টাব্দে তিস্তা নদীর পূর্ব তীরের অঞ্চলগুলি ব্রিটিশদের হস্তগত হয়।
1866 খ্রিস্টাব্দের মধ্যে 1234 বর্গমাইল ক্ষেত্রফল এলাকা নিয়ে দার্জিলিং জেলা গঠিত হয়, যা বর্তমানে প্রায় একই আকারের রয়ে গেছে। আর্থার ক্যাম্বেল ও রবার্ট নেপিয়ার এই শৈলশহর গঠনে অগ্রণী ভূমিকা নেয়। তাদের প্রচেষ্টার ফলে 1835 থেকে 1849 খ্রিস্টাব্দের মধ্যে পাহাড়ের ঢালে চাষাবাদ ও ব্যবসা বাণিজ্য শুরু হলে দার্জিলিংয়ের জনসংখ্যা প্রচুর বৃদ্ধি পায়। 1839 থেকে 1842 খ্রিস্টাব্দের মধ্যে সমতলের সঙ্গে সংযোগকারী প্রথম সড়কপথ নির্মিত হয়। 1848 খ্রিস্টাব্দে ব্রিটিশ সৈন্যদের জন্য অস্ত্রাগার নির্মিত হয় এবং 1850 খ্রিস্টাব্দে এই শহরকে পুরসভায় পরিণত করা হয়। ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সময় দার্জিলিং অঞ্চলের চা বাগানগুলিতে অসহযোগ আন্দোলন ছড়িয়ে পড়ে। 1934 খ্রিস্টাব্দে সশস্ত্র বিপ্লবীরা বাংলার গভর্নর জন অ্যান্ডারসনকে হত্যার চেষ্টা করেন। 1940-এর দশকে এই জেলার চা শ্রমিকদের সংগঠিত করে কমিউনিস্টরা ব্রিটিশ রাজ্যের বিরুদ্ধে জাতীয়তাবাদী আন্দোলন শুরু করে। 1947 খ্রিস্টাব্দে ভারতের স্বাধীনতার পর দার্জিলিং, কার্সিয়াং, কালিম্পং ও তরাই অঞ্চলের কিছু অংশ নিয়ে নির্মিত দার্জিলিং জেলাকে পশ্চিমবঙ্গ রাজ্যের সঙ্গে যুক্ত করা হয়। পাহাড়ে নেপালিরা প্রধান জনগোষ্ঠী হিসেবে বসবাস করলেও তরাই সমতলে ভারত ভাগের ফলে পূর্ব পাকিস্তান থেকে আগত বিশাল সংখ্যক বাঙালি উদ্বাস্তুরা এখানে বসবাস করা শুরু করে। নেপালিদের দাবিগুলির প্রত্যুত্তরে পশ্চিমবঙ্গ সরকারের নিস্পৃহ মনোভাবে বিংশ শতাব্দীর 50 ও 60-এর দশকে দার্জিলিংয়ে স্বায়ত্তশাসন ও নেপালি ভাষার স্বীকৃতির দাবি ওঠে। শেষ হয়ে গেল এবারের মতো আমার দার্জিলিং যাত্রা। অনেক কিছু নিয়ে গেলাম এখান থেকে, কিছু রেখে গেলাম। জানি না আবার কবে আসবো, জানি না আবার কবে এই মাটিতে পা রাখতে পারবো, কিন্তু যবেই আসি, যখনই আসি, আমার কাছে আমার দার্জিলিং একই রকম থাকবে। এক জীবনে অনেক কিছু পাল্টে যাওয়া দেখতে হয়, অনেক কিছু বদলে যায় মানুষের জীবনে, কিন্তু কিছু জিনিস থাকে যা কোনোদিন বদলায় না, কারণ তা বদলাবার জন্য কোনোদিন ছিলই না। তা ছিল সারা জীবন অনন্তকাল ধরে এক থেকে যাওয়ার জন্য। হয়তো দার্জিলিংয়ের প্রতি আমার ভালোবাসা বা আমার অনুভূতিটা কিছুটা সেরকমই। বৃষ্টি নিয়ে এলাম আর বৃষ্টি দিয়ে গেলাম। সাদা বরফে ঢাকা তোমার সোনালি শিখর দেখা হলো না ঘন্টার পর ঘন্টা ধরে রেলিং ধরে দাঁড়িয়ে থেকে রাতের কাঞ্চনজঙ্ঘাকে দেখা। জীবনে এমন অনেক কিছুই হয় না, অসমাপ্তিতেই কিছু সমাপ্তি লেখা থাকে। ঘন কুয়াশায় ঢাকা কত পাহাড়ের চূড়া থাকে, তার খাঁজে খাঁজে লুকিয়ে থাকে কত অভিমান, পাহাড়ের অভিমান। তাকে দেখতে কেউ কোনোদিন আসবে না, তাকে কেউ কোনোদিন দেখবে না, তার কথা কেউ কোনোদিন বলবে না। মানুষের দেখার বাইরে কত পাহাড়, কত খাদ রয়ে যায়, কত মেঘের আড়ালে হারিয়ে যায় কত পাইনের বন। তবু যেটুকু তোমায় চিনেছি, তোমার কাছে আমি ছিলাম কিছুক্ষণ, সেইটুকুই হোক সুন্দর, সেইটুকুই থাক সার্থক। আবার দেখা হবে কোনো অস্তরাগের পথে বা কোনো সূর্যোদয়ের সময়।
অন্য কোনো পাহাড়, শহর বা গ্রামে আবার দেখা হবে। ততদিন নিজের খেয়াল রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। I know you told your friend you're not okay. And tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until